বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। 10 মিনিট স্কুলের ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদ। আমি তোমাদের যে বায়ুমণ্ডল অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের বায়ুমণ্ডল কি সেগুলো সম্পর্কে তোমাদেরকে জানিয়েছিলাম, আবহাওয়া এবং জলবায়ু কি সেগুলো সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। পরবর্তীতে বায়ুমণ্ডল যে আমরা বিভিন্ন ধরনের স্তর দেখি সেই স্তর বিন্যাসের বৈশিষ্ট্যগুলো কি কি সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও তোমাদেরকে জানিয়েছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যে পৃথিবীর চারপাশ ঘিরে যে এই বায়ুমণ্ডলটি রয়েছে সেই বায়ুমণ্ডলের গুরুত্বগুলো কি কি। তো আজকের ভিডিওতে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জলবায়ুর নিয়ামক। বন্ধুরা, আমরা আজকে পুরো ক্লাস জুড়ে জলবায়ুর নিয়ামক কি সেটি সম্পর্কে প্রথমে জানার চেষ্টা করব, যে নিয়ামক বলতে আসলে আমরা কি বুঝতে পারি, এবং পুরো ভিডিও জুড়ে দেখব যে জলবায়ুর নিয়ামকগুলো আসলে কি কি। তাহলে চলো বন্ধুরা আমরা জেনে নিই যে জলবায়ুর নিয়ামক কি। তো প্রথমে বন্ধুরা আমরা যদি জলবায়ুর নিয়ামক কি সেটি যদি জানার চেষ্টা করি, দেখো আমরা পৃথিবীর যদি সবগুলো অঞ্চল দেখি, সবগুলো অঞ্চলে কি একই রকম জলবায়ু বলো? কোথাও হচ্ছে আমরা উষ্ণ খুবই গরম ধরনের জলবায়ু দেখতে পাই, আবার কোথাও খুব ঠান্ডা শীত প্রধান দেশগুলোতে খুব ঠান্ডা ধরনের আমরা জলবায়ু দেখতে পাই, তাই না? তো পৃথিবীর এক এক অঞ্চলে আমরা এক এক ধরনের জলবায়ু দেখতে পাই। এমনকি আমরা বাংলাদেশকেও যদি ভাগ করি, বাংলাদেশের এক এক অঞ্চলে কিন্তু আমরা এক এক অঞ্চলে জলবায়ুগত বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, তাই না? আমরা সিলেট অঞ্চলে যে পরিমাণ বৃষ্টিপাত দেখতে পাই, আমরা আমাদের উত্তর অঞ্চল যেটি রয়েছে অর্থাৎ আমাদের রাজশাহী যে অঞ্চলগুলো, বৃহত্তর রাজশাহীর যে অঞ্চলগুলো, সেখানে কি একই পরিমাণ বৃষ্টিপাত দেখতে পাই না কিন্তু। তো দেখো এই যে জলবায়ুর ভিন্নতা, এক এক অঞ্চল ভেদে আমরা এক এক ধরনের জলবায়ু পরিলক্ষিত করে থাকি। তাহলে জলবায়ুর নিয়ামকটি কি? যে আমরা যে কিছু ভৌগোলিক পার্থক্যের কারণে আসলে এই জলবায়ুর পার্থক্যটি হয়ে থাকে, ঠিক আছে? এই যে জলবায়ুর যে পার্থক্যটি হয় সেটা হচ্ছে কিছু ভৌগোলিক কারণে। তো যেসব ভৌগোলিক বিষয়ের পার্থক্যের কারণে স্থানভেদে জলবায়ুর পার্থক্য পরিলক্ষিত হয় সেগুলোকে আমরা কি বলছি বলতো? জলবায়ুর নিয়ামক হিসেবে অভিহিত করছি। অর্থাৎ যে বিষয়গুলোর কারণে আমাদের জলবায়ু অঞ্চল ভেদে পার্থক্য দেখা যায় জলবায়ুর, সেই বিষয়গুলোকে আমরা জলবায়ুর নিয়ামক হিসেবে অভিহিত করছি। অর্থাৎ নিয়ামক হচ্ছে এমন কিছু জিনিস যেগুলো নির্ধারণ করে দিচ্ছে যে আমাদের জলবায়ুটি কোন একটা নির্দিষ্ট অঞ্চলের জলবায়ু আসলে কেমন হবে। তাহলে বন্ধুরা আমরা জেনে নিই চলো জলবায়ুর নিয়ামকগুলো কি কি। জলবায়ু নিয়ামক হচ্ছে অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, পর্বতের অবস্থান, ভূমির ঢাল, মৃত্তিকার গঠন এবং বনভূমির অবস্থান। এই সবগুলো হচ্ছে আমাদের জলবায়ুর নিয়ামক। আজকের পুরো ভিডিও জুড়ে প্রত্যেকটা নিয়ামক সম্পর্কে আলোচনা করব, এক এক করে প্রতিটা নিয়ামক সম্পর্কে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা আমরা জেনে নিই যে জলবায়ুর নিয়ামকটি আসলে কি কি। এখন দেখো বন্ধুরা, প্রথমে আমরা দেখেছি অক্ষাংশ সম্পর্কে তো তোমাদের ধারণাই আছে, তাই না? তো আমাদের পৃথিবীকে একেবারে মাঝ বরাবর 0 ডিগ্রি যে রেখাটি রয়েছে সেই রেখাটি ভাগ করেছি উত্তর এবং দক্ষিণ গোলার্ধে, আমরা তো এটা জানি। তো এরকম আমরা আমাদের পৃথিবীকে কতগুলো আমরা অক্ষাংশে ভাগ করেছি, তাই না? কতগুলো অক্ষাংশে কিন্তু আমরা ভাগ করেছি, যেটা সর্বনিম্ন মান 0 অক্ষাংশের মান এবং সর্বোচ্চ মান কত বলতো? 90 ডিগ্রি। আমরা 90 ডিগ্রি এই মানটি পাই উত্তর এবং দক্ষিণ গোলার্ধেই মানটি পাই। তো দেখো এই যে এক একটা অক্ষাংশে সূর্যকিরণ এক এক রকম ভাবে পড়ে, ঠিক আছে? প্রত্যেকটি অক্ষাংশে যে একই রকম ভাবে সূর্যকিরণ পড়ে তা কিন্তু না। তো স্থানভেদে অক্ষাংশের যে পার্থক্যটি হয় এর জন্যও কিন্তু আমাদের কি হয় বলতো? আমাদের জলবায়ুগত যে পার্থক্য, সেই পার্থক্যটি কিন্তু দেখতে পাই। একেবারে দেখো আমি ধরো অন্য একটি রং দিয়ে দেখাই, যে আমাদের যে 0 ডিগ্রি অক্ষাংশটি রয়েছে যেটিকে আমরা ইকুয়েটর বলছি, তাই না? এই যে 0 ডিগ্রি অক্ষাংশটি রয়েছে সেই সেটিকে আমরা কি বলছি বলতো? ইকুয়েটর বলছি। এই রংটি তো হয়তো দেখা যাচ্ছে না, আমি তোমাদেরকে অন্য রং দিয়ে দেখাচ্ছি, একটু ওয়েট করো। তো দেখো এই যে মাঝখান দিয়ে যে রেখাটি আছে সেটিকে আমরা ইকুয়েটর বলছি বা নিরক্ষ রেখা বলছি, ঠিক আছে? তো পৃথিবী কি করে, সূর্য কি করে, নিরক্ষ রেখার উপর লম্বভাবে কিরণ দেয় এবং সে যত উত্তরে যায় অথবা সে যত দক্ষিণে যায়, অর্থাৎ সে যত উত্তরে যেতে শুরু করে এই পৃথিবী অথবা দক্ষিণে যেতে শুরু করে, সূর্য কিরণ তত কি করতে থাকে বলতো? তীর্যকভাবে পড়তে থাকে। অর্থাৎ নিরক্ষরেখার উপর একেবারে লম্বভাবে সূর্য কিরণ দেয়। আর যে আমাদের যে মেরুগুলো আছে, যত মেরু অঞ্চল দিকে যেতে শুরু করে, অর্থাৎ শূন্য থেকে যত উত্তরে যায় অথবা যত দক্ষিণে যায় তত সে কি করে বলতো? এরকম বাঁকিয়ে সে অর্থাৎ তীর্যকভাবে সে লম্ব সূর্যের যে কিরণ সেই কিরণটি পতিত হয়। তাহলে দেখো এটিতে আসলে কি সমস্যা, যে সূর্য কিরণ লম্বভাবে পতিত হলে কি হয়, আর হচ্ছে একেবারে যখন
লম্বভাবে পতিত হলে কি হয়, আর যখন তির্যকভাবে পড়ে তখন তাহলে কি হয় সেটি দেখো। যে যখন সূর্য লম্বভাবে কিরণটি দেয় তখন সে সবচেয়ে কম পথ অতিক্রম করে, এবং যখন সে সবচেয়ে কম পথ অতিক্রম করে তখন সে সবচেয়ে বেশি তাপমাত্রাটি কিন্তু পৃথিবীতে তখন পৌঁছায় লম্বভাবে কিরণ দিলে। তার জন্য আমরা যখন 0 ডিগ্রির এই অঞ্চলটিতে, এই যে 0 ডিগ্রি নিরক্ষরেখার এই অঞ্চলে যখন সূর্য লম্বভাবে কিরণ দেয়, এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা দেখি কি বলতো, উষ্ণমণ্ডলীয় তাপমাত্রা, উষ্ণমণ্ডলীয় জলবায়ু দেখতে পাই। অর্থাৎ সেখানে কিন্তু আমরা গরম ধরনের জলবায়ু দেখতে পাই, অনেক বেশি তাপমাত্রা বেশি থাকে এমন ধরনের জলবায়ু দেখতে পাই। অপরদিকে আমরা যত নিরক্ষরেখা থেকে উত্তরে যাব অথবা দক্ষিণে যাব তত কিন্তু সূর্যকিরণ যেহেতু বাঁকাভাবে বা তির্যকভাবে পড়ে, তার মানে সূর্যকিরণ বেশি পথ অতিক্রম করে আসতে হয়। এই জন্য সূর্যকিরণটি যে সূর্যকিরণ যে পড়ে তার ফলে তাপমাত্রাটি কম হয়, এবং এই তাপমাত্রা কম হওয়ার ফলে এই নিরক্ষরেখা থেকে যত তুমি দক্ষিণে যাবে অথবা তুমি নিরক্ষরেখা থেকে যত উত্তরে যাবে অথবা তুমি যত দক্ষিণে যাবে তত কি হবে বলতো, এই ইকুয়েটোরিয়াল অঞ্চলে বা নিরক্ষরেখার অঞ্চলে যে তাপমাত্রা হবে তার থেকে ওই উপরের বা নিচের দিকে তাপমাত্রাগুলো কি হবে বলতো, কম হবে। এই জন্য একেবারে যদি আমরা মেরুতে যাই সেখানে আমরা কি দেখি বলতো, একদম বরফাচ্ছাদিত দুটো অঞ্চল, তাই না? সেখানে সূর্যকিরণের একেবারে তির্যকভাবে পড়ে বলে সেখানে তাপমাত্রা খুবই কম থাকে, এবং সেই অঞ্চলটা কি দেখি বলতো, আমরা বরফাচ্ছাদিত অঞ্চল দেখি। অপরদিকে আমরা যে ইকুয়েটোরিয়াল যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে আমরা কি দেখি বলতো, সেই অঞ্চলগুলোতে আমরা দেখি হচ্ছে সেই অঞ্চলগুলোতে আমরা দেখি খুবই উষ্ণ একটি তাপমাত্রা আমরা দেখতে পাই। তাহলে বন্ধুরা, অক্ষাংশের ভিত্তিতে যে তাপমাত্রা জলবায়ুর পার্থক্যগুলো হয়, আশা করছি সেটি কিন্তু বুঝে গেছে যে অক্ষাংশের ভিত্তিতে আমরা বিভিন্ন ধরনের তাপমাত্রা দেখতে পাই। যেমন 0 ডিগ্রিতে আমরা যেরকম নিরক্ষরেখার যে জলবায়ু সেটি যদি দেখতে পাই, আমরা হয়তো বা 23.5 ডিগ্রি অক্ষরেখায় হচ্ছে ট্রপিক্যাল বা সাবট্রপিক্যাল এরকম ধরনের জলবায়ু আমরা দেখতে পাবো। এই ধরনের জলবায়ু ভিত্তিক আমরা অঞ্চল কিন্তু করতে পারি। তাহলে এই যে অক্ষাংশের ভিত্তিতে কিভাবে আমাদের জলবায়ু পরিবর্তিত হয় সেটা কিন্তু তোমরা বুঝতে পারলে। পরবর্তীতে দেখো উচ্চতা। উচ্চতা বলতে অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা, ঠিক আছে? একটা অঞ্চল সমুদ্র পৃষ্ঠ থেকে কতটুকু উঁচু। ধরো একটা সমতল সমুদ্র পৃষ্ঠ থেকে যতটা উঁচু হবে, একটা পাহাড় তো নিশ্চয়ই, পাহাড়ি অঞ্চল তো নিশ্চয়ই সমুদ্র পৃষ্ঠ থেকে ততটা উঁচু হবে না, হবে একটা সমতল যতটা উঁচু হবে, দুঃখিত আমি সম্ভবত উল্টো বলেছি, যে একটা সমতল সমুদ্র পৃষ্ঠ থেকে, একটা সমতল হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে যত কাছাকাছি অবস্থিত উচ্চতার ক্ষেত্রে, একটা পাহাড় কিন্তু ততটা কাছাকাছি না। পাহাড় কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা অনেক বেশি হয়ে থাকে, ঠিক আছে? অনেক বেশি হয়ে থাকে। তো দেখো এই তো আমরা যত উপরের দিকে, আমরা যখন বায়ুমণ্ডল সম্পর্কে পড়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে আমরা যত সমুদ্র সমতল থেকে উপরে উঠবো, তাই না, তত বেশি ট্রপোমণ্ডলে আমরা কি দেখতে পাচ্ছিলাম, যে প্রতি 1000 মিটার উচ্চতায় 6 ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা কি হয় বলতো, হ্রাস পায়। অর্থাৎ প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতায় আমার তাপমাত্রা কত হ্রাস পাচ্ছে বলতো, 6 ডিগ্রি সেলসিয়াস করে হ্রাস পাচ্ছে। তাহলে তুমি যদি সমতলে যে তাপমাত্রাটি পাবে, তুমি 1 কিলোমিটার উচ্চতার যদি পাহাড়ি অঞ্চলে যাও সেখানে কিন্তু তুমি সেই ধরনের তাপমাত্রা পাবে না, সমতলের সমান তাপমাত্রা পাবে না, বরঞ্চ সেখানে তাপমাত্রা কি থাকবে বলতো, কম হবে। এবং এই জন্য উচ্চতার পার্থক্যের কারণে একই অক্ষাংশে থাকার কারণেও, উচ্চতার পার্থক্যের কারণে একই অক্ষাংশে থাকলেও ধরো একটা অঞ্চল ধরো এখানে একটা অক্ষাংশ গেছে, হ্যাঁ, তো একই অক্ষাংশের উপর দুটো জায়গা অবস্থিত। একই অক্ষাংশের উপর দুটো জায়গা অবস্থিত হওয়ার পরও কি হবে বলতো, সেখানকার যে তাপমাত্রার যে পার্থক্যটা কিন্তু হতে পারে, জলবায়ুগত যে পার্থক্য, সেই পার্থক্য কিন্তু হতে পারে। এটির কারণ কি, যত তুমি উপরে উঠবে তত কি হবে বলতো, তাপমাত্রা 1000 মিটার উচ্চতায় কি হবে, 6 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা হ্রাস পাবে। ঠিক এই কারণেই দিনাজপুর এবং শিলং, বাংলাদেশের দিনাজপুর এবং ভারতের শিলং একই অক্ষাংশে অবস্থিত, কিন্তু এদের উচ্চতা যেহেতু সমুদ্র সমতল থেকে উচ্চতা যেহেতু ভিন্ন, এই জন্যে আমাদের দুই জায়গায় আমরা দুই রকমের তাপমাত্রার অবস্থা বা জলবায়ু দেখতে পারি। শিলং সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি উঁচুতে অবস্থিত বলে আমরা শিলংয়ের তাপমাত্রাটি কম দেখি। অপরদিকে দিনাজপুর সমুদ্র সমতল থেকে শিলংয়ের মতো এত উচ্চতা না বলে আমরা শিলংয়ে যতটা কম দেখি তাপমাত্রা, দিনাজপুরে কিন্তু ততটা কম আমরা দেখতে পাই না। তাহলে দেখতেই পাচ্ছ, প্রথমত অক্ষাংশের কারণে পরিবর্তন হচ্ছে, আবার একই অক্ষাংশের ভিতর থাকলেও উচ্চতাগত পার্থক্যের কারণে কিন্তু জলবায়ু ভিন্ন হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো কিভাবে পার্থক্যটি হচ্ছে। পরবর্তীতে আচ্ছা, এখানে এই ছবিটি দিয়ে একটু দেখায়, একেবারে দেখো এই পাহাড়ের এই জায়গাটিতে যে ধরনের তাপমাত্রা আমরা দেখবো, একেবারে সমতলে কিন্তু সেই ধরনের তাপমাত্রা দেখবো না। তার কারণ কি, হয়েছে যত তুমি উপরে উঠবে তত তাপমাত্রা হ্রাস পেতে থাকবে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এর পরবর্তীতে আমরা যে নিয়ামকটি নিয়ে পড়বো সেটি হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব।
দেখো আমরা জানি যে পানি বেশি তাপ ধারণ করতে পারে, ঠিক আছে। জলভাগের অবস্থান কোনো এলাকার জলবায়ুকে কি করে বলতো, মৃদু ভাবাপন্ন করে। যে স্থানের কাছাকাছি হচ্ছে জলভাগ থাকবে সেই স্থানের জলবায়ুটি সাধারণত মৃদু ভাবাপন্ন হয়। মৃদু ভাবাপন্ন কি, মৃদু ভাবাপন্ন হচ্ছে সমুদ্র নিকটবর্তী এলাকায় তাপমাত্রায় নিকটবর্তী এলাকার তাপমাত্রায় শীত গ্রীষ্ম তেমন বেশি পার্থক্য হয় না, ঠিক আছে। শীত গ্রীষ্ম তেমন বেশি কি হয় না বলতো, পার্থক্য হয় না। এবং এই ধরনের তাপমাত্রাকে আমরা কি বলছি বলতো, এই ধরনের তাপমাত্রাকে আমরা বলি হচ্ছে সমভাবাপন্ন। হ্যাঁ, সমভাবাপন্ন বলে থাকি। এখন দেখো যে প্রথমত হচ্ছে যেটি বললাম যে সমভাবাপন্ন জলবায়ু বলে, সেটি কি, সেটি তোমাদেরকে দেখেছি। এখন আমি যদি বাংলাদেশের কথা বলি, যেমন ধরো বাংলাদেশের যে এই যে অঞ্চলগুলো কক্সবাজার থেকে শুরু করে বা এই যে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলোতে তুমি তুমি ধরো এই একটা অঞ্চল আর রাজশাহীর একটা অঞ্চল, ঠিক আছে। ধরো না এটা রাজশাহী, আমি বলতে উত্তরাঞ্চল একটা অঞ্চলকে বোঝাচ্ছি, বৃহত্তর রাজশাহীর একটা অঞ্চল। এখন তুমি বৃহত্তর রাজশাহীর অঞ্চলে তুমি যে ধরনের তাপমাত্রা অনুভব করবে গ্রীষ্মকালে, তুমি সেই ধরনের তাপমাত্রা কিন্তু এই যে জায়গাটি রয়েছে অর্থাৎ উপকূলীয় অঞ্চল বা এই ধরনের যে এখানে থাকো চট্টগ্রাম কক্সবাজারের যে উপকূলীয় অঞ্চল, সেসব জায়গায় কিন্তু ততটা বেশি গরম বা শীত অনুভব করতে পারবে না। এই শীত গ্রীষ্ম দুটি কিন্তু রাজশাহী অঞ্চলে বেশি অনুভূত হবে যখন তুমি এই ধরনের সমুদ্র থেকে যত দূরে যাচ্ছ। কিন্তু সমুদ্রের কাছাকাছি যে অঞ্চলগুলোতে রয়েছে সেই অঞ্চলে কিন্তু খুব সহজেই সেই অঞ্চলে কিন্তু তুমি শীত বা গ্রীষ্ম অনেক বেশি না, বরঞ্চ তাদের ভিতরে একটা সামঞ্জস্য থাকবে। এই জন্য সেখানকার তাপমাত্রাগুলো কি বলতো, সমভাবাপন্ন, ঠিক আছে, সমভাবাপন্ন জলবায়ু বলবো। তো সমুদ্র উপকূল থেকে তুমি যত উপরের দিকে যাবে তত কি হবে বলতো, তোমার জলবায়ু তোমার শীত এবং গ্রীষ্ম উভয় চরম হয়। কেন চরম হয় দেখো, তুমি যত সমুদ্র পৃষ্ঠ থেকে দূরে যাবে স্থলভাগ কিন্তু তত বেশি তাপমাত্রা, স্থলভাগ কিন্তু জলভাগ অপেক্ষা দ্রুত উষ্ণ হয়ে যায়। আমাদের পানি যত তাড়াতাড়ি উষ্ণ হয় তার থেকে আমাদের স্থল কিন্তু তাড়াতাড়ি এর থেকে বেশি উষ্ণ হয়ে যায়, ঠিক আছে। আবার পানি যতটা তাড়াতাড়ি তাপ ছাড়তে পারে, আবার কি করে, পানি যতটা তাড়াতাড়ি তাপ ছাড়তে পারে তার থেকে বেশি তাড়াতাড়ি তাপ ছাড়ে কে বলতো, বেশি তাড়াতাড়ি তাপ ছাড়ে হচ্ছে আমাদের এই ভূমির অঞ্চলটি, অর্থাৎ ল্যান্ডের অঞ্চলটি। তাহলে দেখো যে স্থলভাগ যেটি, সেই স্থলভাগ কি করে, তুমি যত সমুদ্র সমতল থেকে দূরে যাচ্ছ, যেহেতু তোমার পানির থেকে প্রক্সিমিটি টু ওয়াটার বা ডিস্টেন্স ফ্রম দ্য সি তোমার যেহেতু বেড়ে যাচ্ছে, অর্থাৎ সমুদ্র থেকে দূরে যাচ্ছ, সেখান থেকে জলভাগের অবস্থান বেড়ে যাওয়ার কারণে তোমার স্থলভাগ কিন্তু দিনের বেলা সূর্যকিরণের ফলে বেশি তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যাবে। আবার যখন শীতকাল হবে তখন এই স্থলভাগগুলো কিন্তু বেশি তাড়াতাড়ি কি হয়ে যাবে বলতো, ঠান্ডা হয়ে যাবে। এগুলো তখন তাড়াতাড়ি বেশি হচ্ছে তাপমাত্রা ছেড়ে দিয়ে ঠান্ডা হয়ে যাবে। এই জন্যে আমরা আমাদের সমুদ্র জায়গা থেকে বা সমুদ্র উপকূলীয় অঞ্চল থেকে যত দূরে যাব তত বেশি আমরা কি চরম ভাবাপন্ন জলবায়ু দেখতে পাই। এগুলো আমাদের বৈশ্বিক পরিস্থিতিতেও একই রকম ভাবে আমরা কিন্তু দেখতে পাই, ঠিক আছে। সমুদ্র থেকে যত দূরে যাব তত বেশি কি আমাদের যে জলবায়ুটি রয়েছে সেই জলবায়ুটি কিন্তু তত বেশি চরম ভাবাপন্ন হবে। তো আমরা জানি যে আমাদের একটা হচ্ছে সুপার কন্টিনেন্ট ছিল যেটাকে আমরা প্যানজিয়া বলেছি, তাই না। তো আমরা ধরে না এটা আমাদের সেই প্যানজিয়ার আকৃতি, আমরা এটা একদম এক্সাক্ট আকৃতি বলছি না, তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। তো সেই প্যানজিয়া তো অনেকগুলো ভাগ হয়ে পরবর্তীতে অনেকগুলো মহাদেশে ভাগ হয়েছে, তাই না। তো সেই যে বৃহৎ মহাদেশ বা সুপার কন্টিনেন্ট যেটি ছিল সেটি যে একেবারে মধ্যভাগ, সেই মধ্যভাগটি সমুদ্র থেকে অনেক দূরে ছিল। সেই বিজ্ঞানীরা এটি ধারণা করেন এবং সেই মধ্যভাগটি সমুদ্র থেকে অনেক দূরে থাকার কারণে সেই মধ্যভাগে শীত গ্রীষ্ম উভয় কিন্তু চরম হতো এবং সেখানে তাপমাত্রাটি সেখানে যে জলবায়ু সেটি কিন্তু চরম ভাবাপন্ন একটা জলবায়ু হিসেবে আমরা দেখতে পারি। তাহলে দেখতেই পাচ্ছ যে সমুদ্র এই জন্যই কিন্তু মহাদেশগুলো গ্রীষ্মকালে কি করে, মহাদেশের যে অন্তর্ভাগের এলাকা, যে কোনো একটা মহাদেশের মধ্যভাগের যে একটা এলাকা সেটা অত্যন্ত উত্তপ্ত হয়, আবার শীতকালে সেখানে প্রচণ্ড শীত অনুভব হয়। এই ধরনের যেহেতু এটা মহাদেশের মধ্য অঞ্চলে এটা আমরা দেখি, এই জন্যে আমরা এই ধরনের জলবায়ুকে বা চরম ভাবাপন্ন জলবায়ুকে আমরা মহাদেশীয় জলবায়ু হিসেবেও আমরা অভিহিত করে থাকি। তাহলে এটি নিশ্চয়ই বুঝলে যে কিভাবে সমুদ্র থেকে দূরত্বটি আসলে আমাদের জলবায়ুতে প্রভাব ফেলে। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে কি বলতো, বায়ু প্রবাহ। তো দেখো বায়ু প্রবাহ কোন এলাকার জলবায়ুর উপর দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোন এলাকার উপর দিয়ে যখন প্রবাহিত হয় তখন সেখানে হচ্ছে প্রচন্ড বৃষ্টিপাত হয়। বাংলাদেশে বর্ষাকালে কি হয়, দক্ষিণ পশ্চিম দিক থেকে, ঠিক আছে, এই যে দক্ষিণ পশ্চিম দিক থেকে কি করছে, দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ু আসে। এই মৌসুমী বায়ুটি আসে মূলত কোথা থেকে বলতো, যে সমুদ্র থেকে, ঠিক আছে, সমুদ্র থেকে আসে। সে সমুদ্র থেকে আসার কারণে এই বায়ুতে প্রচুর জলীয় বাষ্প থাকে
থাকে। এই বায়ুগুলো আবার সিলেটের এই পাহাড়ি অঞ্চলগুলোতে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আমাদের বাংলাদেশে কি করে বলতো, প্রচুর বৃষ্টিপাত ঘটায়, যেহেতু বর্ষাকালে এই ধরনের মৌসুমী বায়ু আসছে, জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু। আবার শীতকালে কি করে দেখো দেখো বর্ষাকালে মৌসুমী বায়ুটি কিন্তু আসে সাগর থেকে, এটি মনে রাখবে। আবার শীতকালে কি হয়, আমাদের উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা মহাদেশীয় যে শুষ্ক বায়ু, অর্থাৎ এটিতে কিন্তু জলবায়ুর পরিমাণ থাকে না, জলবায়ু কম থাকে অনেক, এবং তো এই ধরনের শুষ্ক একটা মহাদেশীয় বায়ু প্রবাহিত হওয়ার কারণে বৃষ্টিপাত হয় না বললেই চলে। কারণ এগুলো দেখো কোথা থেকে আসছে, মূলত বাংলাদেশের উত্তরের ওই জায়গাগুলোতে, উত্তর পশ্চিমের যে ওই জায়গাগুলোতে আমরা হিমালয় পর্বতমালা দেখতে পাই, ওই অঞ্চলগুলো থেকে আসে বলে এই বায়ুটি কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকে, এবং এই ঠান্ডা থাকে বলে তখন ওই মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু বাংলাদেশের শীতকাল হয়। কিন্তু যেহেতু ওই বায়ুতে বাংলাদেশের শীতকালে যে মৌসুমী বায়ু প্রবাহিত হয়, সেই বায়ুটি যেহেতু মহাদেশ থেকে আসে, যেহেতু সেটিতে জলীয় বাষ্পপূর্ণ থাকে না, এই জন্য সেই বায়ুটি কিন্তু বৃষ্টিপাত ঘটায় না। এই জন্য কিন্তু আমরা শীতকালে খুব কম বৃষ্টিপাত কি করে বলতো, খুব কম বৃষ্টিপাত দেখতে পারি। তাহলে বাংলাদেশের মাধ্যমে বুঝে গেল যে কিভাবে বায়ু প্রবাহ আমাদেরকে আমাদের যে জলবায়ু, সেই জলবায়ুতে কিভাবে প্রভাব রাখছে বা জলবায়ুকে কিভাবে নিয়ন্ত্রণ করছে। পরবর্তীতে সেটি হচ্ছে সমুদ্র স্রোত। তোমরা এখানে এই মানচিত্রটিতে বিভিন্ন ধরনের সমুদ্র স্রোত দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই যে লালগুলো দিয়ে হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত, এবং নীলগুলো দিয়ে তোমাদেরকে হচ্ছে শীতল সমুদ্র স্রোতকে দেখানো হয়েছে। ঠিক আছে, লালগুলো দিয়ে হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত, আর নীলগুলো দিয়ে ও শীতল সমুদ্র স্রোত তোমাদেরকে দেখানো হয়েছে। এখন দেখো, শীতল বা উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে উপকূল সংলগ্ন এলাকার বায়ু ঠান্ডা বা উষ্ণ হয়। তাহলে যে অঞ্চলের যে জায়গাটি দিয়ে হচ্ছে উষ্ণ স্রোত বয়ে যাবে, সে জায়গাটিতে আমরা বুঝতেই পারছি সেই জায়গাটির বায়ুগুলো কি হবে বলতো, উষ্ণ হবে। আর যে জায়গায় দিয়ে শীতল স্রোত বয়ে যাবে, সেই জায়গার উপকূলের বায়ুটি কি হবে বলতো, ঠান্ডা হবে বা শীতল হবে। এই জন্য দেখো আমরা এই যেখানে বেঙ্গুয়েলা স্রোত চলে যাচ্ছে, এই বেঙ্গুয়েলা স্রোতের প্রভাবে কিন্তু এখানে আমরা একটা ঠান্ডা বায়ু দেখতে পারি কোনো একটা সময়। আবার এখানে দেখো গালফ স্ট্রিম চলে যাচ্ছে। আমি একটু রংটা অন্যরকম করে দিই, রংটা পাল্টে দিই, তাহলে তোমাদেরকে বুঝতে আরো সুবিধা হবে। দেখো বন্ধুরা, এই যে গালফ স্ট্রিম এখানে যাচ্ছে, এটা একটা উষ্ণ স্রোত। এই দেখো, এই উষ্ণ স্রোতের প্রভাবে হয়তো বা এই জায়গাটিতে আমরা উষ্ণ বায়ু আমরা দেখতে পাই। ঠিক আছে, তো উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে পূর্ব উপকূল, সেই পূর্ব উপকূলের উষ্ণতা কিন্তু বৃদ্ধি পায়। আবার ল্যাব্রাডর স্রোতের প্রভাবে উত্তর আমেরিকার পূর্ব উপকূল শীতল রাখে। দেখো, এই যে উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে কিন্তু এই যে উপকূলটিকে শীতল রাখে। আবার এই যে ল্যাব্রাডর স্রোতটি আসছে, সেটি হচ্ছে শীতল স্রোত। এই শীতল স্রোত আবার কি রাখে বলতো, উত্তর আমেরিকার পূর্ব উপকূলকে কি রাখে বলতো, পূর্ব উপকূলকে শীতল রাখে। তাহলে আমরা বুঝতেই পারছি যে কিভাবে আসলে সমুদ্র স্রোত আমাদের জলবায়ুটিকে নিয়ন্ত্রণ করছে, তাই না বন্ধুরা? আমরা সমুদ্র স্রোত সম্পর্কে আরো বিস্তারিত পরবর্তী চ্যাপ্টারগুলোতে পড়বো, তখন আমরা সমুদ্র স্রোতকে আরো ভালোভাবে জানবো। তো পরবর্তীতে আমরা যে নিয়ামকটি সম্পর্কে জানবো, সেটি হচ্ছে পর্বতের অবস্থান। ঠিক আছে, পর্বতের অবস্থান কিভাবে আসলে আমাদের জলবায়ুতে প্রভাব রাখে। দেখো, উচ্চ পার্বত্যময় এলাকায় বায়ু প্রবাহ পথে বাধা পায় হলে এর প্রভাব জলবায়ুর উপর পরিলক্ষিত হয়। যেমন মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরে আড়াআড়ি অবস্থিত হিমালয় পর্বতে বাধা পায়। মানে বাংলাদেশের উত্তরে যখন মৌসুমী বায়ুটি আসে, যে হিমালয় যেটি আছে, এই হিমালয় অঞ্চলে গিয়ে কি করে বলতো, বাধা পাচ্ছে। এবং যখন সে হিমালয় অঞ্চলে বাধা পাচ্ছে, সেটি কি করে প্রথমত, আচ্ছা এটা তো গেল শীতলটি, আমি হচ্ছে আগে শীতলটি আগে বলে দিই। ঠিক আছে, আগে যেহেতু শীতলটি দিয়ে শুরু করেছি সেটি, তো দেখো মধ্য এশিয়া দিয়ে যে শীতল স্রোতটি আসে শীতকালে, সেই শীতল স্রোতটি কি করে বলতো, সেই শীতল স্রোতটি এই যে আমাদের হিমালয় অঞ্চলের পর্বতের কারণে বাধা পায়, এবং এই বাধা পাওয়ার কারণে হিমালয় কি করতে পারে না, অতিক্রম করতে পারে না। এই জন্যে ভারতীয় উপমহাদেশের জলবায়ু কি ইউরোপীয় উপমহাদেশের জলবায়ুর মতো ততটা কিন্তু শীতল হয় না। হয় কি, আমরা কিন্তু ততটা বেশি শীতল দেখতে পারি না। হয়তো এই অঞ্চলগুলোতে, পর্বতের কাছাকাছি অঞ্চলগুলোতে আমরা দেখতে পারি শীতল, কিন্তু আমরা কিন্তু ভিতরের দিকে এত বেশি শীতল জলবায়ু অঞ্চল আমরা দেখি না। অপরদিকে আবার গ্রীষ্মকালে কি হয় সেটি একটু দেখি। শীতকালের ব্যাপারটি তো বললাম, গ্রীষ্মকালে যখন আসে তখন এই বায়ুগুলো, জলীয় বাষ্পপূর্ণ যখন বায়ুগুলো আসতে থাকে, সেই বায়ুগুলো কি করে বলতো, সেই বায়ুগুলো আমাদের এই যে হিমালয় আছে, হিমালয়ে গিয়ে বাধা পায়, এবং বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটে। আমরা জানি বৃষ্টিপাত যখন পড়বো তখন দেখবো যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কি করে, পর্বতের একটা প্রান্তে একটা ঢালে গিয়ে বাধা পায়। বাধা পেয়ে সেই জায়গাটিতে কি করে, অনেক বেশি বৃষ্টিপাত ঘটে, যেটাকে আমরা উইন্ডওয়ার্ড স্লোপ বলি আর কি।
তো এই ঢালে গিয়ে যখন বাধা পায় সেই ঢালের ওই অঞ্চলগুলোতে অনেক বৃষ্টিপাত ঘটে। এভাবে কিন্তু আমাদের মৌসুমী বায়ু তখন এভাবে আমাদের হিমালয় পর্বতে বাধা পেয়ে বাংলাদেশ, ভারত, নেপালে কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তাহলে বন্ধুরা আমরা দেখে গেলাম যে পর্বতের অবস্থান আসলে কিভাবে আমাদেরকে আমাদের জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে। ধরো এখানে যদি হিমালয়টি না থাকতো, শীতকালে কি হতো বলতো? শীতকালে কিন্তু অনেক বেশি ঠান্ডা আমাদের এই ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশ কিন্তু অনুভব করতো। অপরদিকে যদি আবার এই হিমালয় পর্বত না থাকতো, তাহলে পর্বতমালা না থাকতো, তাহলে গ্রীষ্মকালে কি হতো? এই বায়ুগুলো, জলীয়বাষ্পপূর্ণ বায়ুগুলো বাধা না পেয়ে আরো সামনের দিকে চলে যেত। তাহলে বৃষ্টিপাতের পরিমাণ এখন যা দেখছি সেটি কিন্তু তখন হতো না। তখন কিন্তু আমরা বর্তমানে যে ধরনের জলবায়ু দেখছি, তখন কিন্তু সে ধরনের জলবায়ু আমরা দেখতে পেতাম না। পরবর্তীতে বন্ধুরা আমরা যেটি দেখবো সেটা হচ্ছে ভূমির ঢাল আসলে কিভাবে জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে। সূর্যকিরণ কি করে দেখো, উচ্চভূমির যে ঢাল বরাবর লম্বভাবে পতিত হচ্ছে। ঠিক আছে, উচ্চভূমির যে ঢাল, এই দেখো ঢাল বরাবর সে কি করছে? লম্বভাবে পতিত হচ্ছে। হলে সেখানকার বায়ু এবং ভূমি কি করে? বেশি উত্তপ্ত হয়। কিন্তু ঢালের বিপরীত দিকটি দেখো, ঢালের বিপরীত দিকটি হচ্ছে ঠান্ডা হচ্ছে এবং এখানে দেখো একটা ছায়ার মতো অবস্থান তৈরি হয়েছে। এই জায়গাটি তো অনেক উজ্জ্বল এবং এখানে যেহেতু বেশি সূর্যকিরণ পড়ছে, তাহলে এই জায়গাটি গরম হয়ে থাকে। অপর অঞ্চলটি কি হয় বলতো? উচ্চভূমির অপর পাশটি, ঢালের অপর পাশটি কি হয়? যেহেতু সূর্য সেখানে তির্যকভাবে পড়ে বা কখনো খুব কম পড়ে, সেজন্য বায়ু সেখানে কি হয় বলতো? শীতল হয়। এবং এর ফলে কিন্তু আমরা এই ভূমির ঢালের ভিন্নতার কারণে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন ধরনের জলবায়ুর পরিলক্ষিত করতে পারি। পরবর্তীতে দেখো বন্ধুরা, আমরা দেখব মৃত্তিকার গঠন এবং মৃত্তিকার বুনট। আমরা বিভিন্ন ধরনের মৃত্তিকা দেখতে পাই, তাই না? আমরা বিভিন্ন ধরনের মৃত্তিকা আমরা দেখতে পাই। আমরা মৃত্তিকাকে যদি ভাগ করি, কণাগুলোকে 3 ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে স্যান্ড, যেটাকে আমরা বালি বলি, সিল্ট, আর হচ্ছে ক্লে। ঠিক আছে, এই 3 ধরনের আমরা কণা দেখতে পাই মাটির মধ্যে, স্যান্ড, সিল্ট, ক্লে। তো দেখো, তো এই যে কণাগুলো, এগুলো মিলে মাটি তৈরি করে। তো এগুলোর কম বেশি হিসেবে এক এক ধরনের মাটি হয়। ধরো কোনোটাতে বালির পরিমাণ অনেক বেশি, এই যে সিল্ট আর ক্লের পরিমাণ কম, তাহলে সেই মাটিতে বেলে মাটি হবে। ঠিক আছে, এরকম ভাবে মাটির পরিমাণটি, মাটির যে বৈশিষ্ট্য, সেগুলো পরিবর্তিত হয়। তো দেখো, মৃত্তিকার গঠন বা বুনট, কম্পোজিশন অফ সয়েল, সূর্যতাপ সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখে। ঠিক আছে, প্রস্তর বা বালুকাময় মৃত্তিকার তাপ সংরক্ষণ করার ক্ষমতা কম। অর্থাৎ যেখানে আমরা পাথরের মতো পাথর সম্বলিত হচ্ছে মৃত্তিকা দেখবো, বা বালুকাময় মৃত্তিকা দেখবো, বালি মৃত্তিকা দেখবো, বেলে মাটি দেখবো, সেই জায়গাগুলোতে কিন্তু সেগুলো অঞ্চলগুলো দ্রুত উত্তপ্ত হয়ে যায়, কারণ সেই মাটিগুলো বেশি তাপ ধরে রাখতে পারে না। আবার সেগুলো দ্রুত কি হয়ে যায়? শীতল হয়ে যায়। এই জন্যই কিন্তু মরুভূমিতে দিনে প্রচন্ড গরম হয়ে যায়, এটি যেহেতু মাটিগুলো অনেক বেশি তাড়াতাড়ি গরম হয়ে যায়, এবং রাতে কি হয়ে যায় বলতো? প্রচন্ড ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, এখানে যে প্রচন্ড বানান আছে, এই প্রচন্ড বানানের দুটো জায়গাটি হচ্ছে দীর্ঘকার হবে, এরকমটি হবে। ঠান্ডাতেও এখানেও প্রচন্ড এবং ঠান্ডাতেও দীর্ঘকার হবে। দুঃখিত, দীর্ঘকার বলছি, মূর্ধন্য ন হবে। ঠিক আছে, মূর্ধন্য ন দুটো ক্ষেত্রেই হবে। বানান ভুলটির জন্য আমি খুবই দুঃখিত বন্ধুরা। তো পরবর্তীতে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে বনভূমির অবস্থান ভিত্তিতে, লোকেশন অফ দ্য ফরেস্ট, এটির ভিত্তিতে কিন্তু আমাদের যে জলবায়ু, সেই জলবায়ুর যে পার্থক্য, সেটি কিন্তু আমরা দেখতে পারি। তাহলে আমরা কি ধরনের পার্থক্য দেখতে পারি বন্ধুরা, সেটি যদি একটু দেখার আমরা চেষ্টা করি। গাছপালা থেকে প্রস্বেদন, ঠিক আছে, প্রস্বেদন প্রক্রিয়া, এই যে জলবায়ুগুলো যে বের হয়ে যাচ্ছে, সেটাকে আমরা প্রস্বেদন, ইংরেজিতে ট্রান্সপিরেশন বলে থাকি। বাষ্পীভবন, যেটাকে আমরা ইভাপোরেশন বলি। ঠিক আছে, এবং প্রস্বেদন এবং বাষ্পীভবনের সাহায্যে কি করে? জলীয় বাষ্পপূর্ণ এই বায়ুগুলো কি, জলীয় বাষ্পগুলো কি বের হয়ে যায়। ঠিক আছে, গাছপালা থেকে প্রস্বেদন এবং বাষ্পীভবনের সাহায্যে বায়ু কি হয়? জলীয় বাষ্পপূর্ণ হয় এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। শীতল এবং ঘনীভূত হয়ে কি করে? বৃষ্টিপাত ঘটায়। অর্থাৎ গাছপালা মধ্যে, আমাদের মাটির মধ্যে যে ধরনের ইগুলো আছে, জলীয় বাষ্পগুলো আছে, সেগুলো গাছপালার ভিতর থেকে প্রস্বেদন এবং বাষ্পীভবন, আবার মাটি থেকে বাষ্পীভবন পদ্ধতিতে, আবার পানি অঞ্চলগুলো থেকে হচ্ছে এভাবে যেখানে পানি পরিমাণ বেশি, সেসব জায়গাগুলো থেকে সেগুলো, এই জলীয় বাষ্পগুলো কি হয় বলতো? আগে বাষ্পীভূত হয়, অর্থাৎ পানিগুলো বাষ্পীভূত হয়, জলীয় বাষ্প না, পানিগুলো বাষ্পীভূত জলীয় বাষ্পে পরিণত হয়, অর্থাৎ বায়ুটি তখন জলীয় বাষ্পপূর্ণ হয়ে যায় এবং ঘনীভূত হয়ে কি করে বলতো? বৃষ্টিপাত ঘটায়। আর এছাড়া যেখানে বনভূমি থাকে, সেখানে ঝড়, তুফান, সাইক্লোন গতিপথে বাধা দিয়ে এর শক্তি কমিয়ে দেয়। এর একটা সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ, আমি যদি বাংলাদেশের একটা মানচিত্র, মোটামুটি ধরনের একটা মানচিত্র আমি আঁকছি, জাস্ট শুধুমাত্র বোঝানোর জন্য বন্ধুরা। ধরো এটা বাংলাদেশের একটা মানচিত্র, এখানে আমি আর একটু ভালোভাবে আঁকি, এটা একেবারেই বাজে হয়েছে। এইভাবে মানচিত্র আঁকাতে খুবই
দুর্বল, এইভাবে তো আঁকতে আরো বেশি দুর্বল এই জায়গাটিতে। তো দেখো, আশা করছি তোমরা আমার থেকে অনেক ভালো মানচিত্র আঁকবে। তো এই যে মানচিত্রটি দেখতে পাচ্ছ, ধরে নাও এটি বাংলাদেশ। বাংলাদেশের এই অঞ্চলে আমরা জানি কি আছে, বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর রয়েছে। তো বঙ্গোপসাগরে যখন হচ্ছে সাইক্লোনের সৃষ্টি হয়, সেই সাইক্লোনটি কি করে আমাদের দক্ষিণাঞ্চলে প্রচন্ডভাবে মারাত্মকভাবে আঘাত হানে। কিন্তু আমরা জানি আমাদের দক্ষিণাঞ্চলে, এই যে দক্ষিণ পশ্চিমে যে এই অঞ্চলটি রয়েছে, সেই অঞ্চলগুলোতে কি আছে বলতো, একটা ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, বা যেটাকে আমরা বলি সুন্দরবন। সেই সুন্দরবন কি করে, এই সাইক্লোনকে বাধা দেয়, বাধা দিয়ে এই সাইক্লোনের গতিকে অনেকাংশে কমিয়ে দেয়, এবং যার ফলে আমরা বড় বড় ধরনের ক্ষতি থেকে কি করে যাই, বেঁচে যায়। ঠিক আছে। আবার বনভূমি সম্বলিত যে জায়গায় তোমরা দেখবে, সেই বনভূমি সম্বলিত জায়গায় কিন্তু তোমরা একটু বসতে আরাম লাগছে, বসে থাকতে ভালো লাগছে। কেন? সেই জায়গাটি কিন্তু সহজে গরম হচ্ছে না, কারণ বনভূমিতে সূর্যালোক মাটিতে পৌঁছাতে পারে না, ফলে সেখানকার বায়ু কি হয় বলতো, তুলনামূলকভাবে শীতল হয়। তাহলে বন্ধুরা, আমরা দেখছি যে বনভূমির কারণেও বা বনভূমির অবস্থানের কারণেও কিন্তু জলবায়ুর সংক্রান্ত যে ভিন্নতা, সেই ভিন্নতাগুলো কিন্তু পরিলক্ষিত হচ্ছে। বন্ধুরা, আমরা পুরো ক্লাস জুড়ে বিভিন্ন ধরনের জলবায়ু নিয়ামকগুলো দেখেছি, এবং কিভাবে সেগুলো নিয়ামকগুলো আমাদেরকে প্রভাব ফেলে সেগুলো দেখেছি, এবং সে সংক্রান্ত উদাহরণগুলো খুব স্পষ্টভাবে দেখেছি। আশা করি পরবর্তীতে কেউ যদি তোমাদেরকে জলবায়ু নিয়ামক সম্পর্কে জিজ্ঞেস করে এবং কিভাবে জলবায়ু নিয়ামকগুলো আমাদের জলবায়ুকে পরিবর্তন করে সে সম্পর্কে জিজ্ঞেস করে, তোমরা সেগুলোর সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারবে। তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।